প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাইথন প্রোগ্রামিং এর আরেকটি ক্লাস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব দ্বিতীয় অধ্যায়ের সুপার সাজেশনগুলা বা দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট যে সকল কোশ্চেন আছে সেগুলার উত্তর শিখব। এর আগে আমি প্রথম অধ্যায়ের ভিডিওটা দিয়েছি, তোমরা অনেকেই দেখেছো, অনেকেই দেখো নাই। যারা এখনো দেখো নাই তোমরা ওই ভিডিওগুলো দেখে নিবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখব দ্বিতীয় অধ্যায়, যেখানে পাইথনের মৌলিক ধারণা। পাইথনটা কি? পাইথন হলো একটি পুরোপুরি চলমান বহু প্যারাডাইম মানে হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড জেনারেল পারপাস ইন্টারপ্রেটেড ইন্টারঅ্যাক্টিভ এই ধরনের প্রোগ্রামিং ভাষা এবং যার স্বয়ংক্রিয় মেমোরি ব্যবস্থা রয়েছে তাকে পাইথন বলে। এখন আসো, পাইথন প্রথম কখন রিলিজ হয় এবং এটার জনককে? পাইথনটা সর্বপ্রথম রিলিজ হয় 1991 সালে এবং এটার জনক হলো ডিগো বান রসম। এরপরে দেখো পাইথনের আইডেন্টিফায়ারটা কি। পাইথনে ব্যবহৃত একটি নাম যা ভেরিয়েবল, ফাংশন, ক্লাস, মডিউল এবং অন্যান্য অবজেক্টগুলো ফাংশন, ক্লাস অথবা অন্য কোনো আইডেন্টিফায়ারের নাম হিসাবে এগুলো ব্যবহার করা যায় না, তাদেরকে কিওয়ার্ড বলে। মূলত কিছু নির্দিষ্ট পাইথন প্রোগ্রামের কিছু নির্দিষ্ট ওয়ার্ড বা শব্দ যেগুলো কম্পাইলার এরর দেখাবে না এবং তাদের কি বলে বিভিন্ন কাজে আমরা যেগুলোকে ব্যবহার করে থাকি, নিজস্ব কিছু শব্দ যেগুলো আমরা ব্যবহার করতে পারবো না ভেরিয়েবল হিসেবে, কনস্ট্যান্ট হিসেবে বা ফাংশন, ক্লাস অথবা আইডেন্টিফায়ার হিসেবে আমরা যাদেরকে ব্যবহার করতে পারবো না, সেগুলোই হলো কি কিওয়ার্ড। এখন দেখো পাইথনে ব্যবহৃত কিওয়ার্ড কি কি। দেখো আমরা কিছু কিওয়ার্ড ব্যবহার করি পাইথনে, এগুলা পাইথনের লাইব্রেরিতে দেওয়া থাকে, লাইব্রেরিতে থাকে, আমরা ওখান থেকে এগুলো ব্যবহার করে থাকি। যেমন কি অ্যান্ড, অর, নট, ইফ, ইলিফ, ইলস, ফর, হোয়াইল, ব্রেক, ডিফাইন, রিটার্ন, কন্টিনিউ, এরকম আরো অনেক আছে। আমি কয়েকটা দিয়ে দিলাম, পরিচিতগুলো আমি একটু দিয়ে দিছি, যেগুলো কমন বেশি ব্যবহৃত হয় সেগুলা। এরপরে ইনডেন্টেশনটা কি? কোনো কোডের আগে পরপর 4টি বা 8টি ক্যারেক্টার জায়গা ফাঁকা রাখাকে ইনডেন্টেশন বলে। মানে আমরা যখন একটা সেন্টেন্স লিখি অথবা স্টেটমেন্ট লিখি, স্টেটমেন্টের আগে যখন আমরা 4টি ক্যারেক্টার বা 8টি ক্যারেক্টার জায়গা ফাঁকা রাখবো, সেটা হচ্ছে ইনডেন্টেশন। যেমন এগুলো বিশেষ করে ব্যবহার হয় কি, ইফ এর পরে যখন আমরা স্টেটমেন্টগুলো লিখি তখন আমরা কিন্তু ইনডেন্টেশন ব্যবহার করি, ফাঁকা অংশ রেখে তারপরে কাজ করি। এরপরেই দেখো কোটেশন, মানে পাইথনে ট্রিপল কোট কেন ব্যবহার করা হয়। পাইথনে 2 বা ততোধিক লাইনের স্ট্রিং লিটারেল সম্পূর্ণ করার জন্য ট্রিপল কোট ব্যবহার করা হয়। আমি তোমাদেরকে বলতেছি এটা একটা সুপার সাজেশন, সো আমি যেগুলো ইম্পর্টেন্ট শুধুমাত্র সেগুলাই তোমাদের সাথে শেয়ার করতেছি। ট্রিপল কোট কেন ব্যবহার করা হয়? পাইথনে 2 বা ততোধিক লাইনের স্ট্রিং লিটারেল সম্পূর্ণ করার জন্য ট্রিপল কোট ব্যবহার করা হয়। এরপরেই দেখো কমান্ড লাইন আর্গুমেন্টটা কি। কমান্ড লাইন আর্গুমেন্ট হলো কোনো প্রোগ্রাম কর্তৃক কলকৃত আর্গুমেন্টকে ওই প্রোগ্রামে পাঠানোর প্রক্রিয়াকে কমান্ড লাইন আর্গুমেন্ট বলে। পাইথনে কমান্ড লাইন আর্গুমেন্টের কাজ করার জন্য গেট অপারেশন এবং অ্যাক্সেস করার জন্য
সিস্টেম ডট আর্গুমেন্ট ভ্যালু ব্যবহার করা হয়। সিস্টেম ডট আর্গুমেন্ট ভ্যালু ব্যবহার করা হয়। এরপরে দেখো আইডেন্টিফায়ারের নামকরণের নিয়মাবলী। আমরা আইডেন্টিফায়ার কিভাবে নামকরণ করব, সেটা হচ্ছে যে কোনো ইংরেজি বর্ণ, যেমন ছোট হাতের এ থেকে জেড, বড় হাতের এ থেকে জেড, স্মল লেটার ক্যাপিটাল লেটার দুইটাই আমরা ব্যবহার করতে পারবো, অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। আইডেন্টিফায়ারের নামে কোনো ফাঁকা আইডেন্টিফায়ার যখন আমরা করব ফাঁকা স্পেস থাকা যাবে না। তবে কিওয়ার্ডগুলোকে আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যাবে না। আমরা যে কিওয়ার্ডগুলো ব্যবহার করব এগুলোকেও আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যাবে না। তারপরে স্পেশাল কিছু সিম্বল আছে, যেমন $, এবং %, এগুলা অ্যালাউ করে না, মানে এগুলো আইডেন্টিফায়ার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো না। আরেকটা যেটা করতে পারবো না সেটা হচ্ছে ডিজিট দিয়ে শুরু করা যাবে না। আমরা যদি কোনো আইডেন্টিফায়ার লিখতে যাই সেখানে শুরুতে কোনো ডিজিট, মানে কি 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত যেগুলা, এগুলা কোনোটা দিয়েই শুরু করতে পারবো না। তবে এর পরে আমরা ডিজিট দিতে পারবো, মানে কোনো লেটারের পরে আমরা ডিজিট ব্যবহার করতে পারবো, বা আন্ডারস্কোরের পরে ডিজিট ব্যবহার করতে পারবো। এরপরে দেখো পাইথনের স্ট্রাকচারটা কি। পাইথনের 4টা স্ট্রাকচার, একটা হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট, তারপর ফাংশন ও ক্লাস ডেফিনেশন, তারপরে মডিউল স্কোপ ভেরিয়েবল, এরপরে হচ্ছে মেইন প্রোগ্রাম। ইম্পোর্ট স্টেটমেন্ট কি, আমরা যদি কোনো কিছু লাইব্রেরি ফাংশন থেকে ইম্পোর্ট করে থাকি, এই জন্য যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি কি এই ইম্পোর্ট ম্যাথ, তারপরে বিভিন্ন ধরনের এই ধরনের আরও ইম্পোর্ট করে থাকি আমরা, যেগুলা সরাসরি লাইব্রেরি থেকে, আমরা যখন পাইথন লাইব্রেরি থেকে কোনো কিছু ইম্পোর্ট করব সেটার জন্য আমরা ইনপুট স্টেটমেন্টটা ব্যবহার করি। তারপরে আমরা যদি কোনো অতিরিক্ত ফাংশন বা ক্লাস ব্যবহার করি, ওটা ডেফিনিশন করি। তারপরে মডিউল স্কোপ, আমরা গ্লোবাল ভেরিয়েবল যেগুলোকে ব্যবহার করি, ওই ধরনের কোনো ভেরিয়েবল ইউজ করলে ওগুলো ইউজ করব। তারপরে আমরা মেইন প্রোগ্রামটা করব। এরপরেই দেখো পাইথন প্রোগ্রামের বৈশিষ্ট্য। পাইথন প্রোগ্রামের কি বৈশিষ্ট্য? এক হচ্ছে এটা একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। আমরা যে কোনো ভাষায় চাইলেই কিন্তু এটা কি যে কোনো লোকে চাইলে বা যে কোনো ইয়াতে চাইলেই আমরা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পারি। এটা ওপেন, যে কেউ চাইলে এটা ব্যবহার করতে পারে। তারপরে কমন কোড এবং শিখতে সহজ। এটা কি কমন কোডগুলো, মানে যে কোনো ধরনের অপারেটিংয়ে কিন্তু এই কোডগুলো ব্যবহার করা যায়। যে কোনো ধরনের অপারেটিং সিস্টেমে চাইলে আমরা এই কোডগুলো ব্যবহার করতে পারি এবং খুব সহজেই আমরা এটা দিয়ে কাজ করতে পারি। এই জন্য বলা হচ্ছে এখানে কমন কোড এবং শিখতে সহজ। তারপরে দেখো এটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম ভাষা, মানে ওই যে আমি বললাম যে কোনো অপারেটিং সিস্টেমে এটা কিন্তু ইজিলি ব্যবহার করা যায়। এই জন্য কমন ক্রস প্ল্যাটফর্মের জন্য এটা ইজিলি আমরা কাজ করতে পারি। তারপরে দেখো লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক। এটার পাইথন প্রোগ্রামের লাইব্রেরি কিন্তু যথেষ্ট সমৃদ্ধ। আমরা চাইলে এইখানে পাইথন প্রোগ্রামে আমাদের যে লাইব্রেরিটা আছে এবং এটার ফ্রেমওয়ার্কটাও যে কোনো অপারেটিং সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করে বিধায় আমরা এটা ইজিলি ব্যবহার করতে পারি। তারপরে এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, মানে এটার একটা জিনিস আমরা চাইলেই অবজেক্ট ওরিয়েন্টেডের যে সকল কাজগুলা, যেমন ক্লাস ধারণা, অবজেক্টের এনক্যাপসুলেশন, এই ধরনের কাজগুলোও আমরা এটা দিয়ে করতে পারি। তারপরে GUI প্রোগ্রামিং সাপোর্টেড, মানে GUI প্রোগ্রামিং যেটা আছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই GUI প্রোগ্রামিং আমরা এখানে চাইলে কি করতে পারি ঠিকটা। তারপরে এই ধরনের বিভিন্ন কাজে আমরা এই পাইথন দিয়ে আমরা কাজগুলো করতে পারি। এটা GUI-ও সাপোর্ট করে। এরপরে দেখো পাইথনে ব্যবহৃত ব্ল্যাক লাইন, মার্জিন এবং মাল্টি লাইনের কাজ কি। দেখো প্রথমে দেখো লাইনটা কি। লাইন হলো পাইথনে প্রম্পট,
এর ডানে লিখিত প্রতিটা স্টেটমেন্টকে লাইন বলে। যেমন দেখেন এখানে আমরা একটা লিখতেছি a=10, কিন্তু তার আগেই একটা কি আসে, হ্যাঁ, প্রম্পট আসে, যেটা দেখতেছে তিনটা গ্রেটার দেনের মতো লাগতেছে। এটাই মূলত এগুলাকে প্রত্যেকটাকে লাইন বলা হয়। তারপরে ব্ল্যাঙ্ক লাইন। ব্ল্যাঙ্ক লাইন কি? যখন কোনো লাইনে শুধুমাত্র স্পেস বা কোনো কমেন্ট থাকে সেটাকে ব্ল্যাঙ্ক লাইন বলে। পাইথন কিন্তু এটাকে সম্পূর্ণরূপে ইগনোর করে। যেমন আমরা হ্যাশ দিয়ে কোনো লিখলাম বা আমরা কি ডাবল স্ল্যাশ দিয়েও আমরা অনেক সময় লিখে থাকি, ওগুলো কি ব্ল্যাঙ্ক লাইন, এগুলো কিন্তু পাইথন ইগনোর করে থাকে। তারপরে আছে দেখো মার্জিন। কোনো একটি কোডের আগে স্পেস দেওয়া বা খালি জায়গা রাখাকে মার্জিন বা ইনডেন্টেশন বলে। আমরা এর আগে পড়ছি, কোনো একটা কোডের আগে স্পেস দেওয়া বা খালি জায়গা রাখাকে মার্জিন বা ইনডেন্টেশন বলে। বিভিন্ন প্রকার লুপ এবং কন্ডিশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো ইফ এটা যদি হয় স্মলেস্ট এ, এখানে কিন্তু আমরা 4 বা 8টা স্পেস খালি রাখছি, পরপর খালি রাখা, এটা হচ্ছে মূলত আমার ইনডেন্টেশন, অথবা এখানে আমরা বলতেছি মার্জিন। তারপরে কি মাল্টিলাইন। মাল্টিলাইন কি? যদি কোনো স্টেটমেন্ট বোঝানোর জন্য একাধিক কোড ব্লক তৈরি করার প্রয়োজন হয় তখন তাকে মাল্টিলাইন স্টেটমেন্ট বলে। পাইথনে নতুন লাইনে গেলে পুরো স্টেটমেন্ট কিন্তু শেষ হয়ে যায়, আমরা নতুন এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আগের লাইনে কাজ চলে যায়। এটাকে যদি আমরা কন্টিনিউ করতে চাই তখন দেখো এখানে তবে কোনো স্টেটমেন্টের শেষে কন্টিনিউ ক্যারেক্টার দিয়ে স্টেটমেন্ট চলমান বোঝায়। মানে আমরা যদি এটাকে কন্টিনিউ করতে চাই তাহলে আমাদের একটা কন্টিনিউ ক্যারেক্টার আছে, এটা শিখতে কি, এটা কিছু ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা কি করতে পারি, এটা কাজটা চালাইতে পারি। যেমন এখানে আমি উদাহরণ দিছি, টোটাল ইকুয়াল টু a প্লাস ব্যাকস্ল্যাশ দিছি, b প্লাস ব্যাকস্ল্যাশ দিছি, কিন্তু এখানে পাইথনে বলতেছে এটা কন্টিনিউ ক্যারেক্টার দিয়ে তারপর দিলাম। এইভাবে আমরা কাজ করতে পারি।